আজকে আমরা আইসোস্ট্যাসি বা সমস্থিতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব তা কিন্তু আমরা একবার লিখে নিয়েছি। যেখানে দেখছি কি যে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি অর্থাৎ সমস্থিতি সম্পর্কে প্রথমেই আমরা একটা ধারণা নিয়ে নেব। তারপরে আসবো কি কনসেপ্ট অফ গ্র্যাভিটি অ্যানোমেলি অর্থাৎ অভিকর্ষজ বিচ্যুতি কি, সেটা নেগেটিভ পজিটিভ যে ধরনের রয়েছে সবগুলোই আমরা আলোচনা করব। কনসেপ্ট অফ কম্পেনসেশন অর্থাৎ প্রতিপূরণ তল বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে একটা ধারণা নিব। অরিজিন অফ আইসোস্ট্যাসি অর্থাৎ সমস্থিতি এলো কীভাবে, সেই অরিজিনটা বা সৃষ্টি রহস্যটা আমরা একটু আলোচনা করব। তারপরেই মোস্ট ইম্পর্টেন্ট দুটো থিওরি রয়েছে, যেটা এইরির থিওরি এবং প্যাটের থিওরি। এই দুটো থিওরি নিয়ে আলোচনা করব, কিন্তু সরাসরি আমরা থিওরিতে যাচ্ছি না। তার কারণ কি, থিওরিতে কিছু বিষয় লাগবে যা কিন্তু আমরা একটু আগে আলোচনা করে নিচ্ছি। অর্থাৎ প্রথমের বিষয়গুলো জানলে থিওরিটা আমার বুঝতে সুবিধা হবে। সেই কারণে আমরা প্রথমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপরে কিন্তু আমরা মেন দুটো থিওরিতে চলে যাব। তো প্রথমেই আমরা আসছি কি যে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি বলতে কি। দেখো, আইসোস্ট্যাসি বা সমস্থিতি দুটো শব্দ থেকে এসছে। দুটো শব্দ বলতে দেখো, আইসোস অর্থাৎ ইকুয়াল, স্ট্যাসিস বা স্ট্যান্ড স্টিল, এই দুটো শব্দের সম্মিলিত রূপ হলো কি আইসোস্ট্যাসি। যেখানে বলা হচ্ছে যে দ্য মেকানিক্যাল স্টেবিলিটি বিটুইন দ্য আপস্ট্যান্ডিং পার্টস অ্যান্ড দ্য লো লাইন বেসিন অন রোটেটিং আর্থ। অর্থাৎ রোটেটিং আর্থ বলতে ঘূর্ণায়মান পৃথিবী, মেকানিক্যাল স্টেবিলিটি বলতে বলা হচ্ছে যান্ত্রিক ভারসাম্য। কাদের মধ্যে? দ্য আপস্ট্যান্ডিং পার্টস অর্থাৎ যে সমস্ত উঁচু অঞ্চলগুলো বা ভূমি রয়েছে, এবং দ্য লো লাইন বেসিন অর্থাৎ অবনমিত অঞ্চল আছে, তার মধ্যে যে যান্ত্রিক ভারসাম্য সেটাকেই বলা হচ্ছে কি আইসোস্ট্যাসি। অর্থাৎ কি বললাম, যে ঘূর্ণায়মান পৃথিবীতে যে সমস্ত উঁচু ভূভাগ রয়েছে এবং যে সমস্ত অবনমিত অঞ্চল রয়েছে, তারা যে যান্ত্রিক ভারসাম্যের কারণে স্থিরভাবে রয়েছে, সেই যান্ত্রিক ভারসাম্যটাকে বলবো কি আমরা আইসোস্ট্যাসি। অর্থাৎ যদি সহজ ভাষায় বলি তাহলে এইটাই দাঁড়ায় যে দেখুন, আমাদের যে পৃথিবী আছে, কোথাও উঁচু রয়েছে পর্বত, কোথাও মালভূমি রয়েছে, কোথাও সমভূমি রয়েছে। অর্থাৎ এই যে পর্বত, মালভূমি, সমভূমি একে অপরের সাথে একটা ভারসাম্য রক্ষা করেছে। অর্থাৎ এই যে যান্ত্রিক ভারসাম্যটা রক্ষা করে চলেছে, সেই ভারসাম্যটাকে বা ভারসাম্য নীতিটাকেই বলা হচ্ছে কি সমস্থিতি। অর্থাৎ যে নিয়ম মেনে পর্বত, মালভূমি, সমভূমি স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে, সেই নীতিটাকে বলবো কি সমস্থিতি। এবার আমরা দ্বিতীয় বিষয়টাতে আসবো। তার আগে আমরা দেখে নেব কি যে আইসোস্ট্যাসি অ্যাকচুয়ালি কে প্রথম ব্যবহার করেন। দেখো, প্রথমেই আইসোস্ট্যাসি বা সমস্থিতি ব্যবহার করেন আমেরিকার একজন পদার্থবিদ, যার নাম কি ক্লিয়ারেন্স ডাল্টন। 1889 খ্রিস্টাব্দে তিনি তার এই আইসোস্ট্যাসি টার্মটাকে প্রথম ব্যবহার করেন। এবার দেখো, আমরা এখানে একটা জিনিস লিখেছি যে উচ্চভূমি হলে নেগেটিভ অ্যানোমেলি, অবনমিত অঞ্চল হলে পজিটিভ অ্যানোমেলি। এই বিষয়টাতে আসার আগে আমাকে নিশ্চয়ই জানতে হবে যে গ্র্যাভিটি অ্যানোমেলিটা কি, তবে তো আমি নেগেটিভ পজিটিভ জানবো। তো এরপরে আসছি তাহলে কনসেপ্ট অফ গ্র্যাভিটি অ্যানোমেলি বা অভিকর্ষজ বিচ্যুতি। অভিকর্ষজ বিচ্যুতি সহজ ভাষায় যদি বলা হয় যে প্রকৃত মান মাইনাস ক্যালকুলেটেড মান অর্থাৎ প্রত্যাশিত মান, এই দুটোর মধ্যে যে তারতম্য তাকে আমরা বলবো কি অভিকর্ষজ বিচ্যুতি। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে বোঝা যাবে। দেখো, প্রকৃত মান বলতে কি বলা হচ্ছে, আমি কোনো একটা জায়গাতে আমি গেলাম, গিয়ে আমি হাতে নাতে আমি মাপামাপি করলাম, মেপে একটা মান পাব, অর্থাৎ সেটা তো আমার প্রকৃত মান। সেটা আমার কি বললাম, আমার প্রকৃত মান। সেটা প্রকৃত মান কি বললাম আমি, যে সরাসরি আমি ফিল্ডে গিয়ে নিজে মেপে মানটা যেটা পেয়েছি সেটা আমার প্রকৃত মান। সেটা আমি দেখে নিলাম, হয়তো দেখা গেল যে 5 দেখাচ্ছে, 5 ইঞ্চ। এবার দেখো, আর একটা বলা হচ্ছে কি প্রত্যাশিত মান বা ক্যালকুলেটেড প্রত্যাশিত মান।
দেখো প্রত্যাশিতর ক্ষেত্রে বলা হচ্ছে কি যে মানটা আমি কি করছি ক্যালকুলেট করছি, অর্থাৎ আমি ফিল্ডে যাইনি, আমি দেখে নিলাম কি যে এরকম একটা ধরো পর্বত আছে, তার মানে পর্বতের ভর এটা হতে পারে, তাহলে অভিকর্ষজটার টান আমি ঘরে বসে ক্যালকুলেশন করে নিলাম, একটা মান পাবো, সেটা দেখা গেল হয়তো এই রকম কিছু একটা পাওয়া গেল, এরকম কিছু একটা পেয়েছি। তার মানে কি বললাম যে একই জায়গার এই জায়গাটার প্রকৃত মান, যেখানে আমি কিন্তু ফিল্ড রিপোর্ট পেলাম, অর্থাৎ ফিল্ডে গিয়ে আমি কাজ করে প্রকৃত মান একটা পেয়েছি, আর একটা বললাম কি আমি ক্যালকুলেশন করে এই মানটা পেয়েছি, যেটাকে বলা হচ্ছে কি প্রত্যাশিত মান, অর্থাৎ এটার ক্ষেত্রে আমার ফিল্ডে যাওয়ার দরকার হয়নি। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ প্রকৃত মান মাইনাস প্রত্যাশিত মান, এই দুটোর যে ডিফারেন্সটাকে বলা হচ্ছে কি গ্র্যাভিটি অ্যানোমেলি বা অভিকর্ষজ বিচ্যুতি। কি বললাম আমরা যে অভিকর্ষজ বিচ্যুতি কখনো কিন্তু প্লাস হতে পারে, কখনো কিন্তু মাইনাস হতে পারে, কারণ বিচ্যুতি বলতে ডিফারেন্স কখনো কিন্তু প্লাসেই আসবে বা মাইনাসে আসবে এমনটা নয়, সেটা কখনো প্লাস হতে পারে, কখনো কিন্তু মাইনাসও হতে পারে। কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এখানে একটা হিন্টস দেওয়া আছে যে উচ্চভূমি হলে নেগেটিভ দেখা যাবে, অবনমিত অঞ্চল হলে পজিটিভ দেখা যাবে। তো এখানে আমরা ডিটেলসে ব্যাপারটা দেখে নিই। দেখো এই জায়গাটার মান আমরা ক্যালকুলেশন করতে বেরিয়েছিলাম, অর্থাৎ আমি ফিল্ড রিপোর্টের ক্ষেত্রে, অর্থাৎ ফিল্ডে গিয়ে যে ক্ষেত্র সমীক্ষা করে, অর্থাৎ ওখানে আমি গেলাম, দিয়ে হাতে নাতে ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি কি করলাম মানটা বের করছি, সেই মানটা আমি পাচ্ছি কত, ধরলাম 5, এইটা পেয়েছি প্রকৃত মান। আর একটা বললাম কি খাতায় কলমে ক্যালকুলেশন করে পেয়েছি এই মানটা, অর্থাৎ দেখা যাচ্ছে কি প্রকৃত মানটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। তাহলে প্রকৃত মানটা যদি বেশি দেখা যায় তখন সেখানে কি দেখা যাবে পজিটিভ। প্রকৃত মান যদি বেশি, কার থেকে বেশি, প্রত্যাশিত মানের থেকে প্রকৃত মানটা কিন্তু বেশি, তাহলে কি হবে সেই জায়গাটা পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি বা ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। এবার উল্টো ঘটনা ঘটলো, এই মানটা কম এলো, অর্থাৎ প্রকৃত মানটা প্রত্যাশিত মানের থেকে কম এলো। কম যদি আসে তাহলে কি বলা হচ্ছে প্রকৃত মান কম, সুতরাং তখন হবে কি নেগেটিভ বা ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সেই কারণে বলা হচ্ছে কি আমি যখন উঁচু ভূমিতে উঠছি, উঁচু ভূমিতে উঠলে কি দেখা যাচ্ছে প্রকৃত মানটা কম মানে ঋণাত্মক, অর্থাৎ ভিতরে কিন্তু ফাঁপা থাকার সম্ভাবনা বেশি, যা নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা করব। সেই কারণেই আমরা বলছি কি যে প্রকৃত মানটা যখন কম তখনই কি বলা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ উঁচু ভূমি আশা করা যাচ্ছে কম ঘনত্বযুক্ত, যেগুলো আমরা পরে আলোচনা করব, অর্থাৎ ভিতরে ফাঁপা থাকতে পারে। এই কারণেই হয়তো আমরা এখানে নেগেটিভ এবং পজিটিভ টার্মটা নিয়ে এসেছি। তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে প্রকৃত মানটা যদি প্রত্যাশিতর থেকে কম হয়, সেটা ঋণাত্মক। প্রকৃত মানটা যদি প্রত্যাশিতর থেকে বেশি হয়, অর্থাৎ প্রকৃত মানটা বেশি থাকলো, তখন বলবো তাকে কি আমি ধনাত্মক বা পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমেলি। তো এই ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আসছি তৃতীয় বিষয়টা, বলা হচ্ছে কি কনসেপ্ট অফ কম্পেনসেশন, অর্থাৎ প্রতিপূরণ তল বলতে আমরা কি বুঝি। দেখো প্রতিপূরণ তল বলতে আমরা সহজ ভাষায় যদি বলি যে অ্যাস্টেনোস্ফিয়ারকে আমরা বলি প্রতিপূরণ তল। তার কারণটা কি, এই ছবিটা আমরা যদিও প্যাটের থিওরিতে পড়বো, এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি কি, দেখো পর্বত এঁকেছি, মালভূমি এঁকেছি, সমভূমি এঁকেছি, এই তিনটা কিন্তু দেখো সকলে এই রেখাতে শেষ হয়েছে, এই রেখার নিচে কিন্তু কোনো ভূভাগ নিচের দিকে প্রবেশ করতে পারেনি, অর্থাৎ পর্বত নিচের দিকে আর নেই, এইখানে এসে সবাই কিন্তু শেষ সীমা হিসাবে অবস্থান করছে, অর্থাৎ পর্বতের শেষ সীমাও এই লাইন, মালভূমির শেষ সীমাও এই লাইন এবং সমভূমির শেষ সীমাও কিন্তু এই লাইন। যে রেখা বরাবর কি হচ্ছে এই পর্বত, মালভূমি এবং সমভূমি শেষ হচ্ছে, অর্থাৎ এই বরাবর কিন্তু চাপ শূন্য হয়ে যায়, এই চাপ শূন্য রেখাটাকে বলা হচ্ছে কি প্রতিপূরণ তল। অর্থাৎ বললাম কি যে পর্বত, মালভূমি, সমভূমি যে তল বা রেখা বরাবর অবস্থান করে, সেই সরল রেখাটাকে আমরা বলবো কি, সরল রেখাটা বলা ভুল, সেই তলটাকে বলবো কি আমরা কম্পেনসেশন, অর্থাৎ প্রতিপূরণ তল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো বললাম কি আমরা যে অ্যাস্টেনোস্ফিয়ার হলো কি
প্রতিপূরণ তল, অর্থাৎ প্রতিপূরণ তলের নিচে কিন্তু কোনো কিছুই নাই, তার নিচে সবই কিন্তু তরল হিসেবে অবস্থান করছে। যা দেখতে পাচ্ছি সবই কিন্তু এই প্রতিপূরণ তল থেকেই স্টার্ট হয়েছে, সেটা পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, সমভূমি হতে পারে। এরপরে একটা জিনিস বলবো যে প্রতিপূরণ তলের অবস্থান কোথায় আছে। আমরা যখন ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ পড়েছিলাম, অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম কি অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান কিন্তু 100 থেকে 150 কিলোমিটার গভীরতায় অবস্থান করে। সেটা কখনো কখনো ফ্যাকচুয়েট করে, সেটা জানো। সুতরাং আমরা গড় গভীরতা যদি দেখি 100 থেকে 150 কিলোমিটারের মধ্যেই কিন্তু অ্যাস্ট্রোস্ফিয়ারটা রয়েছে। এই অ্যাস্ট্রোস্ফিয়ার কি নামে পরিচিত? প্রতিপূরণ তল নামে পরিচিত। যেখান থেকে পাহাড় পর্বত মালভূমি যা রয়েছে সব সেখান থেকেই শুরু, অর্থাৎ প্রতিপূরণ তলে গিয়ে এই পাহাড় পর্বত মালভূমি সবাই সমচাপ পেশ করে, অর্থাৎ সেখানেই গিয়ে কিন্তু সমান চাপ রয়েছে। সুতরাং এর নিচে পৌঁছে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। এখানে আরেকটা জিনিস আলোচনা করলে ভালো হবে, সেটা হলো কি যে প্রতিপূরণ তলের অবস্থান আমরা বললাম কি অ্যাস্ট্রোস্ফিয়ারে, কিন্তু এখানে আরেকটা বিষয় জেনে রাখো যে প্র্যাট কিন্তু এই ধারণাটা দেন, অর্থাৎ প্রতিপূরণ তলের যে ধারণাটা সেটা দিয়েছিলেন কিন্তু প্র্যাট। তিনি কিন্তু কোনো গভীরতার কথা বলেননি, অর্থাৎ তিনি কোথায় অবস্থান করবে প্রতিপূরণ তল তার কিন্তু তিনি বলেননি। আর দ্বিতীয় নম্বর যেটা বলার, যে প্রতিপূরণ তলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় যেটা রাখতে হবে, কারণ সকলের যেটা সমস্যা হয়, তিনি বলতে চাইছেন কি উচ্চতা বাড়লে, উচ্চতা যত বাড়বে, এই ছবিটা যেহেতু প্র্যাটের সেখানে আমি এঁকে দেখাচ্ছি যে উচ্চতা যত বাড়বে তত ঘনত্ব কমবে, তত ঘনত্বটা কমবে। তার মানে গভীরতা বাড়লে কী হবে? ঘনত্ব বাড়বে। অর্থাৎ তিনি এই যে বলতে চাইছেন যে ঘনত্বের তারতম্য ঘটবে, ঘনত্বের তারতম্য ঘটবে বলতে স্তম্ভ আকারে, স্তম্ভ আকারেই কিন্তু ঘনত্বের তারতম্য ঘটবে। অর্থাৎ উচ্চতা যত বাড়বে ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকবে, উচ্চ গভীরতা যত বাড়তে থাকবে তত কিন্তু পদার্থের ঘনত্বটা বাড়তে থাকবে। এবার একটা জিনিস কি, তাহলে পাশাপাশি আমি যদি এই উচ্চতা ভাবি, এই উচ্চতা ভাবি, তাহলে এই উচ্চতায় মালভূমি, এই উচ্চতায় সমভূমি, এই উচ্চতায় পর্বত, এদের কিন্তু এই উচ্চতায় বা গভীরতায় কিন্তু সমঘনত্ব হবে। তার মানে পাশাপাশি সমভূমির একই উচ্চতা, পাশাপাশি মালভূমির সম উচ্চতা, পাশাপাশি অবস্থিত পর্বতের, এর কিন্তু এই বরাবর যদি আমি একটা দাগ টানি বা কাটি তাহলে কিন্তু সমঘনত্বই পাবো। তিনি বলতে চাইছেন কি যে স্তম্ভ আকারে, অর্থাৎ এই বরাবর কিন্তু উচ্চতা কমবে বাড়বে। বলেছি কখন বাড়বে কখন কমবে, যত উচ্চতা বাড়বে ঘনত্ব কমবে, আর যত গভীরতা বাড়বে অর্থাৎ নিচের দিকে যত যাচ্ছি আমি এই পর্যন্তই তো নামবে, যত বাড়বে তত কিন্তু ঘনত্বও কিন্তু বাড়বে। তিনি এই কথাটাই বলতে চাইছেন। এই কারণে আমরা সহজভাবে একটা বুঝতে পারি, আমরা কি এইরকম হয় যে পর্বত যেখানেই শেষ মালভূমি শেষ সেখানে হঠাৎ তারতম্য হয় মানে ঘনত্বের? নিশ্চয়ই হয় না। তার মানে কি, আবার যদি আমি দেখি যেখানে মালভূমি শেষ সেখানে আবার সমভূমি শুরু হচ্ছে, সেখানে কি হঠাৎ করেই পদার্থের তারতম্য ঘটে যায়? নিশ্চয়ই ঘটে না। সেই কারণে তিনি বলতে চাইছেন কি পাশাপাশি নয়, স্তম্ভ আকারে কিন্তু পদার্থের ঘনত্বের তারতম্য ঘটে। সেই কারণে তিনি বলতে চাইছেন উচ্চতার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে ঘনত্বের। আশা করি এরপরে নিশ্চয়ই প্রতিপূরণ তল সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা আসছি কি অরিজিন অফ আইসোস্ট্যাসি, অর্থাৎ আইসোস্ট্যাসি চিন্তাভাবনাটা এলো কিভাবে সেটা যদি দেখি। দেখো 1735, আমরা কত থিওরি অনেক পরে পড়বো, সেখানে দেখছি প্রাচীন সময় একরকম, যে প্রায় 1735 সালে পিয়ের বুগের তিনি কি করেছিলেন, একজন ফ্রান্সের পদার্থবিদ, তিনি আন্দিজ পর্বত যে রয়েছে তার একটা আগ্নেয় শিখর সিম্বোরাজো, তার তিনি অভিকর্ষজ বিচ্যুতি মাপতে গেলেন। সেখানে তিনি দেখলেন যে নেগেটিভ দেখাচ্ছে, অর্থাৎ নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি দেখাচ্ছে। অর্থাৎ নেগেটিভ হলে আমরা বলেছিলাম কি যে প্রকৃত মানটা কিন্তু কম রয়েছে, প্রত্যাশিতর থেকে যেটা ভেবেছিলেন তার থেকে মেপে দেখলেন প্রকৃত মানটা কম, নেগেটিভ পেলে। তারপরে জর্জ এভারেস্ট যিনি ছিলেন, তোমরা সকলেই জানো যে ওনার নাম অনুসারে কিন্তু এভারেস্টের নাম এসছে। এবার দেখো জর্জ এভারেস্ট তিনি কিন্তু কি করেছিলেন, গাঙ্গেয় যে ভূমি রয়েছে তার উপর তিনি কি করেছিলেন, অভিকর্ষজ বিচ্যুতি মাপতে গেলেন। সেখানে দেখলেন কি হিমালয় পর্বতের ক্ষেত্রে, এখানে আমরা ছবিটাতে আসছি, হিমালয়ের ক্ষেত্রেও তিনি একই জিনিস লক্ষ্য করলেন, নেগেটিভ, মানে উচ্চ ভূমিগুলোতেই নেগেটিভ আসছে।
তিনি কি করেছিলেন, জর্জ এভারেস্ট কিন্তু দুটো পদ্ধতি অবলম্বন করেছিলেন। একটা হলো কি অ্যাস্ট্রোনমিক্যাল মেথড, আর একটা হলো কি ট্রায়াঙ্গুলেশন মেথড। এই দুটো মেথডের মধ্যে অ্যাস্ট্রোনমিক্যাল মেথডে কিন্তু প্লাম ব্যবহার করে। দেখো প্লাম বলতে আমরা একটা ছবি দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে এটাকে বলা হয় প্লাম। এই প্লাম্পের ব্যবহার করা হয়। তিনি দেখলেন যে প্লাম্পের ক্ষেত্রে বিচ্যুতি দু ধরনের দেখা যাচ্ছে। অর্থাৎ দু ধরনের দেখা যাচ্ছে বলতে তিনি একটা ক্যালকুলেশন করেছিলেন, আর একটা ফিল্ডে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেছিলেন। কি ফিল্ডের ক্ষেত্রে এগুলো মানে হাতে নাতে গিয়ে এগুলো, আর এটা ক্যালকুলেশন। হাতে নাতে গিয়ে দেখলেন এই মানটা পেলেন, হাতে নাতে গিয়ে দেখলেন এই 5.236 সেকেন্ড এই মানটা পেলেন। অর্থাৎ এইটা হলো আমার প্রকৃত মান। কিন্তু তিনি ক্যালকুলেশন করে দেখলেন যে মানটা হওয়া উচিত ছিল প্রকৃতপক্ষে 15.886, অর্থাৎ 15.886 সেকেন্ড হওয়া উচিত ছিল ক্যালকুলেটেড ভ্যালু, অর্থাৎ প্রত্যাশিত হলো কত 5.236। অর্থাৎ দেখা গেল কি এখানে প্রত্যাশিত মানটা বেশি, প্রকৃত মানটা কম। প্রকৃত মান কম হলে তো নেগেটিভ। তাহলে আশা করি এইটা আমি তখনই মুছেছিলাম না, এই কারণে যে এখানে ডাইরেক্ট উদাহরণ থেকে বুঝতে পারবে। তার মানে দেখলাম কি প্রকৃত মানটা কম প্রত্যাশিতের তুলনায়, তাহলে কি হবে নেগেটিভ। তিনিও কি দেখলেন নেগেটিভ। এবার আমরা যদি ছবিতে আসি, এখানে দেখতে পাচ্ছি কি যে এভারেস্ট কি করেছিলেন, যেহেতু তিনি হিমালয়ের সার্ভেয়ার ছিলেন এই অঞ্চলে, আমাদের ইন্ডিয়ান যে মহাদেশগুলো আছে তিনি তোমরা ভালো করেই জানো যে জিওডেটিক সার্ভে যখন হচ্ছিল বা আমাদের টপোসিট মানচিত্র রেডি করা হচ্ছিল, তখন কিন্তু ইনার ভূমিকা যথেষ্ট পরিমাণে রয়েছে। তিনি কি করছিলেন যে হিমালয় যে রয়েছে, আমাদের যে মেন হিমালয় আছে, অর্থাৎ এইখানে শিবালিক আছে, তার মানে বুঝতে পেরেছে নর্থ থেকে সাউথের দিকে। আমরা ছবিটা এইভাবে এঁকেছি, অর্থাৎ নর্থ থেকে সাউথ এভাবে আঁকতাম, আমরা এখান থেকে এদিকে এঁকেছি। তার মানে মেন হিমালয় থাকবে, এখানেই শিবালিক থাকবে। তাহলে বুঝতে পেরেছে ব্যাপারটা কীরকম এঁকেছি। এই মেন হিমালয় থেকে 96 কিলোমিটার দূরে একটা স্থান আছে যাকে বলা হচ্ছে কি কালিয়ানা। তিনি ওখানকার অভিকর্ষজ বিচ্যুতি মাপলেন। কালিয়ানা থেকে 603 কিলোমিটার দূরে আর একটা স্থান রয়েছে, সেখানকার অভিকর্ষজ বিচ্যুতি মাপলেন, যার নাম কি বলা হচ্ছে কালিয়ানাপুর বা কালিয়ানপুর। এই দুটো অঞ্চলের কি করলেন অভিকর্ষজ বিচ্যুতি মাপলেন। মেপে তিনি কিন্তু এই মানটা পেয়েছিলেন, যেটা বললাম এই যে 5.236 সেকেন্ড, আর একটা প্রত্যাশিত মান যেটা তিনি ক্যালকুলেশন করেছিলেন যে 15.886 সেকেন্ড। এইটা কিন্তু এইখানেই তিনি পেয়েছিলেন। একটা হলো কালিয়ান আর একটা হলো কালিয়ানাপুর বা কালিয়ানপুর। এই দুটো স্থানের মধ্যে তিনি কিন্তু নেগেটিভ দেখলেন ব্যাপারটা। এবার দেখো এর পরে আবার দায়িত্ব দেওয়া হলো যে কোথাও না কোথাও তো একটা ভুল হচ্ছে। অর্থাৎ প্লাম্ববের ক্ষেত্রে কি হয়, এই ছবিটা মুছে দিই তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। কি বলা হচ্ছে প্লাম্বব, আমি যন্ত্রটা দেখলাম, প্লাম্ববের ক্ষেত্রে দেখলাম কি এইরকম কিছু একটা, এ কী করবে সবসময় অভিকর্ষজ টান, কারণ পৃথিবীর কেন্দ্রে রয়েছে অভিকর্ষজ টান, কেন্দ্রের দিকে লম্বভাবেই প্রায় কাজ করবে। কিন্তু পাশে যদি কোনো পর্বত অবস্থান করে তাহলে এর মাসটা রয়েছে, অর্থাৎ ভর রয়েছে, এই ভর কিছুটা আকর্ষণ করবে কে। এবার আকর্ষণ করলে প্লাম্বটা কী হবে, কিছুটা এদিকে সরে আসবে। এই সরে আসাটাই হলো কি বিচ্যুতি, এই সরে আসাটাই হলো বিচ্যুতি। এইটারই ডিফারেন্স, এটা লম্ব যেটা প্রকৃত হওয়ার কথা ছিল এটা সরে আসে, বিচ্যুতিটা করছে এতটা কিন্তু সরে আসবে। এই বিচ্যুতিটা তিনি কিন্তু আবারও লক্ষ্য করলেন কে প্র্যাট কি করলেন, তিনি ধরেই নিলেন যে হিমালয় যে পর্বত ছিল তার গড় ঘনত্ব 2.75 গ্রাম পার সেমি। এইটা তিনি কিন্তু গড় ঘনত্ব ধরে নিয়ে তিনি অভিকর্ষজ বিচ্যুতি মাপতে গেলেন। তিনিও কিন্তু লক্ষ্য করলেন এইটাই ঘটছে, অর্থাৎ অভিকর্ষজ বিচ্যুতি আবারও ঋণাত্মকই দেখাচ্ছে। তাহলে তিনি কিন্তু কি করলেন যে কিছু অনুমান করলেন, যে অনুমানের ভিত্তিতে বলা হতে পারে কি যে আমাদের যে হিমালয় রয়েছে তার গড় ঘনত্ব এত না, যদি এইটা হতো তাহলে কিন্তু 15.886 চলে আসতো। এর থেকে কম হচ্ছে, তার মানে কি যে গড় ঘনত্ব অর্থাৎ 2.75 গ্রাম সেমি যেটা ভাবা হচ্ছে ততটা নয়, সেই কারণে কম টানছে বলতে এইটা টানছে। এটা হতে পারে।
দ্বিতীয় হতে পারে কি যে হিমালয়ের মাঝখানে বায়ু শূন্য রয়েছে, তো বায়ু পূর্ণ রয়েছে, এটাতে বাতাস ভর্তি আছে, সেই কারণে কি ফাঁকা জায়গা তো আর টানবে না, ভরটা এইটা বাইরের অংশে ভর, তাহলে বাইরের অংশে যতটুকু টানে কমই টানছে, সেই কারণে হতে পারে। যেটাও কিন্তু রিজেক্ট হয়েছিল, অর্থাৎ গড় ঘনত্বও রিজেক্ট হয়েছিল, আর ভিতরে ফাঁপা অংশ রয়েছে এটাও কিন্তু, বা বায়ুপূর্ণ রয়েছে এটাও কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। কি বললাম, ফাঁপা থাকতে পারে না। দ্বিতীয় নম্বর হলো কি 2.75 যেটা বলছি আমরা, দেখো শিয়াল, কারণ দেখো পরবর্তী সময়ে দেখা গেছে হিমালয়ের বিভিন্ন অংশ যে এটা শিয়াল স্তর রয়েছে, শিয়াল স্তরের গড় ঘনত্ব এটাই, তাহলে গড় ঘনত্ব যদি এইটাই হয় তাহলে আমি বললে তো হবে না যে গড় ঘনত্ব এর থেকে কম, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। সুতরাং দুটো রিজেক্ট হয়ে গেল। তাহলে একটা বিষয় হতে পারে, একটা বিষয় কি হতে পারে, একটা বিষয় হতে পারে যে এইটা আমার হিমালয় ছিল, এটা আমার শিয়াল, এটা আমার শিয়াল, তাহলে বলা হচ্ছে কি যে এই বরাবর আমার কি হচ্ছে, পরপর অ্যাস্তনোস্ফিয়ার রয়েছে, নিচে কি রয়েছে, গুরুমণ্ডল রয়েছে, তাহলে এটাও শিয়াল, এর একটা অংশ নিচের দিকে অবস্থান করছে, অর্থাৎ বলা হচ্ছে বাইরে সীমা রয়েছে, অর্থাৎ শিয়াল স্তরটা বা এই হিমালয়ের একটা অংশ, পুরো একটা অংশই বা শিয়াল কি করছে, সীমাটাকে সরিয়ে দিয়ে অবস্থান করছে, ঢুকে আছে, সেই কারণে এর গড় ঘনত্ব যেটা হবে, এখান থেকে একটা ভর পাবো, সেই ভর কিন্তু এই প্লাম্বের উপর কাজ করছে। অর্থাৎ কি বললাম, ধরো বালতিতে আমি কিছু করলাম, বা তুমি পুকুরে একটা কড়া ভাসালে, তাহলে কি হবে, কড়া কিছুটা পরিমাণ জলটাকে সরিয়ে কড়াটা নিচের তলদেশ কিছুটা ঢুকে থাকে। এখানেও হিমালয়ের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে হিমালয়ের যে কিছু অংশ বা রুড অংশ বা শিয়াল, সে কী করছে, সীমাটাকে সরিয়ে কিছুটা হলেও গভীরতায় অবস্থান করছে, সেই কারণে কিন্তু এই পরিমাণ কম হচ্ছে। এটা যদি না সরিয়ে সীমা হতো তাহলে কিন্তু এর থেকে বেশি মান হতো, কারণ কি গড় ঘনত্ব বেশি হতো, গড় ঘনত্ব বেশি হলে কী হবে, ভর বেশি হতো, ভর বেশি হলে কিন্তু অভিকর্ষজ টান বেশি হতো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। কি বললাম, যে শিয়াল যদি এতটাই হয় তাহলে এই পুরো অংশটা কী হলো, কম ঘনত্ব, সীমার থেকে কম ঘনত্ব, সুতরাং কমই টানবে। তাহলে এখানে দেখলাম কি যে এই তিনটার মধ্যে দুটো রিজেক্ট হয়ে গেছে, একটা সম্ভাবনাকে আমরা গুরুত্ব দিয়েছি, যেখানে বললাম কি যে গড় ঘনত্ব যেটা সেটাও রিজেক্টেড, যে 2.7 থেকে কম সেটা রিজেক্টেড, ভিতরে বায়ু শূন্য রয়েছে সেটাও রিজেক্টেড হয়েছে। এইটা মানা যেতে পারে, এইটা মানা যেতে পারে বলতে বলে দিলাম কি শিয়াল সীমাকে সরিয়ে গভীরে অবস্থান করছে, যেটাকে বলা হচ্ছে রুট, এই কারণে একে বলা হয় কি রুট হাইপোথিসিসও বলা হচ্ছে। তার মানে কি সীমাকে সরিয়ে গভীরে কিছুটা রুটটা থেকেছে, এই কারণেই কিন্তু এই ধরনের বিচ্যুতিটা দেখা যাচ্ছে। কারণ কি যতটা আশা করছিলাম ততটা সেই কারণে দেখা যাচ্ছে না, কারণ নিচের দিকে শিয়াল ঢুকে বসে আছে, সেই কারণে কিন্তু কম ঘনত্ব দেখাচ্ছে। এখানে যদি সীমা অবস্থান করতো তাহলে কিন্তু এর থেকে আরও বাড়তো, ধীরে ধীরে বেড়ে কিন্তু এই মানটাই হয়তো আসতো। তাহলে এই ছিল কি আমরা আইসোস্ট্যাসির অরিজিনটা, এইভাবে কিন্তু অরিজিন চিন্তা ভাবনাটা এসছে। এরপরে আমরা আসছি কি যে এইরি এবং প্যাটের যে থিওরি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব কি যে এইরির থিওরিতে কিছু বিষয় রয়েছে বা নীতি রয়েছে, প্যাটেরও কিছু নীতি রয়েছে। দেখো এইরির থিওরিটা কিন্তু 1855 সালে দেওয়া হয়েছিল, কিসের উপর ভিত্তি করে, ভাসমানতার নীতি বা ল অফ ফ্লোটেশন বা ভাসমানতার নীতির উপর কিন্তু প্রতিষ্ঠিত এইরির এই সমস্থিতি মতবাদ। তিনি বলতে চাইছেন কি যে ইউনিফর্ম ডেনসিটি বাট ভেরি নয়, এটা আইএনজি হবে, ভেরিং থিকনেস আইএনজি। তাহলে কি বলা হচ্ছে, সমঘনত্ব ভিন্ন গভীরতা। তাহলে কি বললাম, ভাসমানতার নীতির উপর প্রতিষ্ঠিত, কিন্তু এখানে বলা হচ্ছে সমঘনত্ব ভিন্ন গভীরতা। এখানে একটা জিনিস বলবো যে আজকের ভিডিওতে কিন্তু আমরা পুরোপুরি ডিপলি এটা আলোচনা করছি না, এই কারণে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। আমরা আর একটা সেকেন্ড পার্ট বের করছি, যেখানে কিন্তু এই দুটো থিওরি ছাড়া, অর্থাৎ প্যাড এবং এয়ারির থিওরি ছাড়া আমরা কিন্তু আরও 2-3টা থিওরি যা সমস্থিতি রিলেটেড তা কিন্তু আমরা সেখানে আলোচনা করব। এখানে শুধু সংক্ষেপে বলে চলে যাচ্ছি। কি বললাম আমি, সমঘনত্ব ভিন্ন গভীরতা। তিনি বলতে চাইছেন কি যে দেখো এখানে আমি এঁকেছি কি পর্বত, মালভূমি, সমভূমি। তিনি বলতে চাইছেন কি যার যত উচ্চতা বেশি হবে আর ততটা নিচের দিকে বা রুড অংশটা ভিতরে ঢুকে থাকবে, অর্থাৎ ভিন্ন গভীরতা। এখানে দেখো পর্বত বিভিন্ন একটা গভীরতা বেশি দেখাচ্ছে,
মালভূমি কম গভীরতা দেখাচ্ছে, আবার সমভূমি কম গভীরতা দেখাচ্ছে। তার মানে তার উচ্চতাও কম, গভীরতা কম। উচ্চতা মাঝারি প্রকৃতির, মাঝারি। পর্বতের উচ্চতা বেশি, এখানে কিন্তু উচ্চতা গভীরতাটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। যেটাতে কি বলা হচ্ছে যে ভাসমানতার নীতির উপরে, অর্থাৎ জল বা পারদের উপর তিনি পরীক্ষা করেছিলেন, যা কিন্তু আমরা আলোচনা করব। সেখানে বলা হচ্ছে কি যে যতটা উচ্চতা বেশি সে তত অংশটাই কিন্তু নিচের দিকে নেমে আসে। কিন্তু এখানে আমরা দেখবো 1/9 অংশ, যা কিন্তু এইরই বলেননি। আমরা পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী সময় পেয়েছি যে হিমশৈল যেভাবে 1/9 অংশ জলের নিচের দিকে ডুবে থাকে, সেইভাবে কিন্তু এখানেও আমরা দেখব যে পর্বতের 1 ভাগ যদি উপরের দিকে থাকে তাহলে 9 ভাগ নিচের দিকে থাকবে। এটা কে বলেছেন? এইরি বলেছেন। কত সালে? 1855 খ্রিস্টাব্দে। এবার আরেকটা থিওরি দেখো, প্র্যাটের থিওরি, যেটা বলা হচ্ছে কি প্রতিপূরণ তলের নীতির উপর নির্ভর করছে। অর্থাৎ আমরা যে এক্ষুনি পড়লাম আমরা যে কম্পেনসেশন বা লেভেল অফ কম্পেনসেশন, এই রেখার উপরে সবাই কিন্তু অবস্থান করছে। কিসের ভিত্তিতে? দেখো বলা হচ্ছে ইউনিফর্ম থিকনেস বাট ভেরিং ডেনসিটি, অর্থাৎ সমগভীরতা ভিন্ন ঘনত্ব হবে। অর্থাৎ দেখো গভীরতা সবার এইখানেই শেষ, এই যে লাইন অফ কম্পেনসেশন লিখেছি তার সেইখানেই সবাই কিন্তু শেষ, তার নিচে কেউ নেই। এখানে আছে, এখানে কিন্তু কেউ নেই, তার উপরে সবাই অবস্থান করছে। এই যে আছে অবস্থান করছে, এদের কিন্তু ঘনত্বের ডিফারেন্স ঘটবে। এর কিন্তু কি বলা হচ্ছে? ঘনত্বের ডিফারেন্স ঘটবে। এই দুটো থিওরি নিয়ে আমরা যথেষ্ট ভালোভাবে কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। আমি সত্যিই দুঃখিত, কারণ হলো অনেকটা টাইম, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে যাচ্ছে ভিডিও। সুতরাং ভিডিও খুব অসুবিধা হয়, যারা খুব 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হয়ে গেলে সমস্যা হয়। আমরা যেহেতু লাইভ ক্লাস হলে আমরা করতাম, কিন্তু যেহেতু আমরা পাটে পাটে বের করছি, যাতে বোরিং ফিল না করো, ক্ষমা চাইছি, কিছু করার নেই। সুতরাং এই থিওরিটা এখানেই শেষ করছি। পরের ভিডিও পেয়ে যাবে এক্ষুনি, এই নয় যে পরে বানাবো, আজকেই বানাবো, কিন্তু পাটে বানাচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও চাই অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।